এই প্রথমবার এসআইআর আবহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উত্তরবঙ্গ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করছেন। কেন, কি বৃত্তান্ত বলবো আপনাদের, কিন্তু এই অনুষ্ঠান শুরু করার মিনিট 15-20 আগে যে খবরগুলো আমাদের কাছে এলো একটু জানিয়ে রাখি আপনাদের। কারণ এসআইআর আবহে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। এমন বহুদিন হয়েছে যেদিন আমরা এগুলো নিয়ে শো করেছি, এবং আজকেও এমন আরও একটা দিন যেখানে আরও কিছু মৃত্যুর অভিযোগ উঠছে। নদিয়ার কথা নতুন করে বলছি না, কিন্তু পাশাপাশি আপনারা জানেন যে গত পরশুদিন মা এবং মেয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আইসিইউতে ভর্তি হয়েছিলেন ধনিয়াখালীর বাসিন্দারা, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আজ বেলা 1টায় মৃত্যু হয়েছে মায়ের, চিকিৎসাধীন রয়েছেন মেয়ে। এসআইআর আতঙ্কে এই মৃত্যুর অভিযোগ আবারও সামনে আসছে। ঠাকুরনগরের খবর একটা জানিয়ে রাখবো একদম শুরুতে। দাদা অনশনে, হৃদরোগে আক্রান্ত হয়ে ভাইয়ের মৃত্যু, অসুস্থ হয়ে দাদা নিতাই মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন। আমি জানি না এই তালিকা আরও কত দীর্ঘায়িত হবে। যাই হোক, খুব স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে কথা হবে, চর্চা হবে, রাজনৈতিক ব্যাখ্যা থাকবে, কিন্তু শুরুতেই একটু দেখাই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এনেছেন। শুরুতেই কেন এসআইআর 2 মাসে সম্ভব নয়, কোথায় সমস্যা এসআইআর নিয়ে, এবং একে সুপার এমার্জেন্সি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন কি বলছেন। বলবো এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তখন টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি, এখনও কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনও মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। এর আগেও তৃণমূলের একাধিক নেতৃত্ব কথা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন যে যেটা করতে 2 বছর সময় লাগার কথা সেটা 2 মাসে কিভাবে সম্ভব। এবং এই প্রক্রিয়াগত কিছু জটিলতা তৈরি হচ্ছে, সেখান থেকেই কি আতঙ্ক তৈরি হচ্ছে, আর সেখান থেকেই কি এই এতগুলো মৃত্যুর ঘটনা? প্রশ্ন থাকবে। আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সিদ্ধার্থ নস্কর, প্রথমে সিদ্ধার্থবাবুকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। রয়েছেন তৃণমূল মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস, কৌশিকদাকে স্বাগত জানাই। রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুভাষিস ভট্টাচার্য, সুভাষিসদাকেও স্বাগত জানাবো। আমি একদম শুরুতেই সিদ্ধার্থবাবুর কাছে আসার চেষ্টা করব। এটা সুপার এমার্জেন্সি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, উনি তো অনেক কথা বলেই যাচ্ছেন প্রথম দিন থেকে, শুরু থেকেই উনি বলছেন না, আমার মনে হয় এমন কোনো কথা নেই। এখন যে প্রশ্নটা উনি তুলে ধরেছেন, কেন 2 মাসে সম্ভব নয়, যদি এটা আমরা প্রশ্ন করি তাহলে ওনার কাছে কি উত্তর আছে? উনি যেটা বিশ্লেষণ করছেন যে বিএলওদের তারা সার্ভিসটাকে বাঁচিয়ে তারা কাজ করছে, কিন্তু দেখুন এই 2 মাস ধরে সময়, একটা লেন্দি সময়, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিএলও তারা কর্মতে রত হয়ে গেছে এবং ঠিক টাইমেই শুরু করে দিয়েছে কাজটা। তাহলে সম্ভব নয় কেন? আর এটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আমি তো এটা বুঝতে পারছি না। এই মুহূর্তে আবার স্টে করতে হবে, আরে স্টে হবে কেন? এটা তো একটা সাধারণ কাজ, এক সুন্দর পিসফুল কাজটা শুরু হয়েছে, তাহলে এটা নিয়ে এত আতঙ্ক বারবার কেন আসছে? আর কেন যে বিভ্রান্তি সারা রাজ্য জুড়ে ছড়াচ্ছে, এটা মানে আমাদের বোধগম্যের বাইরে আমার মনে হচ্ছে। কিন্তু সিদ্ধার্থবাবু, এই যে এখানে রোহিঙ্গা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, অনুপ্রবেশ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু একাধিকবার একথা বলছেন, এবং সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে বর্ডার দেখার দায়িত্ব কেন্দ্রে। সেক্ষেত্রে কিভাবে সম্ভব যে অনুপ্রবেশকারীরা ঢুকছে কিভাবে? দেখুন, অনুপ্রবেশকারীরা ঢুকছে, বর্ডার যদি বলেন কেন্দ্রের, ঠিক বলছেন কেন্দ্রের,
কিন্তু আমি বলবো যে অনুপ্রবেশকারীরা, আপনি আপনাদের চ্যানেলেই দেখিয়েছেন, আপনার গুলশান কলোনি দেখিয়েছেন, আপনারা দেখিয়েছেন টালিগঞ্জ, আপনারা একটার পর একটা দেখিয়ে যাচ্ছেন। এই যে অনুপ্রবেশকারীরা এখানে এসেছে, এসে তারা মানে বিন্দাস তারা বসবাস করছে বছরের পর বছর, যেন একেবারে শ্বশুর বাড়িতে এসে তারা আনন্দ করছে, হই হুল্লোড় করছে। তা এখানকার প্রশাসন কি তারা এতটাই ঘুমিয়েছিল যেটা দেখার সময় পায়নি? আমি যদি এই প্রশ্ন করি তাহলে কি হবে বলুন? এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই কথা বলছেন বটে, আমরাও প্রতিবেদনে আমাদের প্রতিনিধি সরাসরি সেই সমস্ত জায়গাগুলোতে যাচ্ছে যেখান থেকে এইরকম কিছু মহল্লা বলুন, পাড়া বলুন, কিছু বস্তির খোঁজও পাওয়া যাচ্ছে যেখানে নাকি বাংলাদেশিরা এসে দীর্ঘদিন ধরে থেকেছে। সেই ছবি আমরা দেখিয়েছি, সেই প্রতিবেদন আমরা তুলে ধরেছি। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সরাসরি এই বিষয়েও বক্তব্য রেখেছেন। উনি যে কথা বলছেন যে এই ছবি তো দিল্লির ছবি, এই ছবি তো দিল্লির ছবি, কি করে দেখানো হচ্ছে নিউ টাউন রাজারহাট, কিভাবে হচ্ছে সেটা। পাশাপাশি উনি প্রশ্ন তুলছেন কেন আসামে হচ্ছে না এসআইআর, রোহিঙ্গারা কোথা থেকে ঢুকছে, যাদেরকে বলা হচ্ছে যে এরা দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের মাধ্যমে এই বাংলার বুকে ঢুকেছে, তারা থাকছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে। এবং এখানে বোধহয় শুধু তৃণমূল সরকারকে দায় চাপিয়ে দেওয়া, তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বাম আমলের একেবারে শেষের দিক। অভিযোগ তো এমনও উঠছে যে 19-20 বছর ধরে রয়ে গিয়েছে এরা। তৃণমূল সরকার তো 14-15 বছর, তার আগে কি হলো? যাই হোক, আমার সঙ্গে তাপসদা রয়েছেন, তাপস সিনহা সিপিএম নেতা। আমি যাব তাপসদার কাছে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, কোথা থেকে এলো রোহিঙ্গা, কেন আসামে হচ্ছে না এসআইআর, দেখুন কি বলেছেন। দিয়ে নিজেরা তৈরি করে দিল্লির ইনসিডেন্ট ঘটেছে, দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে। কোত্থেকে এলো রোহিঙ্গা, কোত্থেকে এলো হঠাৎ করে? আমাদের নলেজে তো নেই। কেন আসামে হচ্ছে না এসআইআর জিজ্ঞেস করুন না, হলেই তো হারবে। তার মানে কি তোমার 4টে ইলেকশন বাউন্ড স্টেট, 3টেতে হচ্ছে আর ডাবল অপোজিশন স্টেটে, আর তোমার ডাবল ইঞ্জিন সরকারের কাছে হচ্ছে না, তার জন্য নাকি আলাদা আইন। কেন আলাদা আইন হবে? ওয়াই দিস ডিসক্রিমিনেশন? আর তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া, তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কী করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফকে দিয়ে। কেন আসামে হচ্ছে না? শুধুমাত্র তৃণমূল সরকারের উপরে কি দায় চাপিয়ে দেওয়া হবে এখানে? তাপসদা, হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে পরিষ্কার বলতে চাই, সব স্টেটে হওয়া দরকার, পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট দরকার। এই যে আজকে যে মৃত্যু হচ্ছে, এভাবে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী এসআইআর এর শুরু থেকে এরা আতঙ্ক তৈরি করছে। বিরোধী দলনেতা কোথা থেকে কি তথ্য পেলেন 1,20,00,000 রোহিঙ্গা, আসলে সমস্ত মুসলিম সমাজকে একটা টার্গেট করে যেভাবে হুঙ্কার দেওয়া শুরু করলেন, এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী একইভাবে সমস্ত মানুষের মধ্যে যে আতঙ্ক হচ্ছে, আতঙ্কিত হয়ে যাদের মৃত্যু হচ্ছে, এই মৃত্যুর জন্য দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে এবং বিরোধী দলনেতাকে। পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতা, আমরা একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট হোক, যাতে একজনও মৃত মানুষের নাম থাকবে না, পলাতকের নাম থাকবে না, একজনের নাম 2 জায়গায় থাকবে না, পরিষ্কার আমাদের বক্তব্য। কিন্তু সেই কাজটার জন্য বিএলওকে সেই স্বাধীনতা দিতে হবে, তাদের মধ্যে কোনো মানসিক চাপ যাতে তৈরি না হয়। বিএলওরা যখনই যাচ্ছে, তৃণমূলের ক্যাডাররা ঘিরে ফেলছে, সেখানে কাউন্সিলর থেকে এমএলএ থেকে তারা তাদের মতো করে তাদের বাড়ি থেকে, তাদের অফিস থেকে বিভিন্ন জায়গায় সেখানে ফর্ম বিলি করা হচ্ছে। এটা তো হবে না। পদ্ধতি মেনে যা পদ্ধতি, সেই পদ্ধতি মতো এসআইআরটা হোক। কিন্তু এসআইআরটার উপরে যেটা তৃণমূলের লক্ষ্য কি, যদি ভুয়ো ভোটার না থাকে, মৃত ভোটার না থাকে, তাহলে তৃণমূলের নির্বাচনী বৈতরণী পেরোনোটা খুবই কঠিন। বিগত নির্বাচনগুলোতে আমরা যে অভিজ্ঞতা থেকে দেখেছি, ব্যাপক অংশের এক একটা বুথে মৃত ভোটাররা ভোট দিচ্ছেন, অনেক বছর ধরে ভোটার লিস্টে মৃত ভোটার থেকে যাচ্ছে। এর জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব যে একজনও মৃত ভোটার থাকবে না, একজনের নাম 2 জায়গায় থাকবে না, এই গ্যারেন্টিটা দিতে হবে। পলাতকদের নাম এখানে থাকবে না, সেই গ্যারেন্টিটা তৈরি না করে প্রতিদিন হুঙ্কার দেওয়া হচ্ছে, ফলে মানুষের মধ্যে একটা আতঙ্ক, সর্বস্তরের মানুষের মধ্যে একটা ভয়, ভীতি। তাপসদা, কিন্তু আমি সবই বুঝলাম, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করলাম, আমি সেটার এক্সপেকটেশন ছিল যে আপনি সেটার উত্তর দেবেন। আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি রেশমি দাস, যে সরাসরি নিউ টাউনে ওই বস্তিতে গিয়েছিল এবং জিজ্ঞাসা করছে একজনকে যে আপনি এখানে কত বছর ধরে আছেন। প্রথমত সঠিকভাবে কোনো উত্তর দিতে পারছেন না ওই মহিলা, কিন্তু তারপরে অনেকবার প্রশ্ন করার পরে উনি বাধ্য হলেন। দেখুন। ভোটার কার্ড আছে? না।
আপনার বয়স কত? একটু কথা বলি। আপনার বয়স কত? এখানে আরো অনেকে আমার দিদিরা বলছে ওদের কাছে শুনে বলুন না, আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়স কত বলুন? আমরা আইসি 19 বছর। হ্যাঁ 19 বছর। 19 বছর। কেন এসেছেন বাংলাদেশ থেকে? ক্যামেরাটা নিচে নামান না। বাংলাদেশ থেকে কেন এসেছেন? বাংলাদেশে নিয়ে যাক, আমরা কাজ কাম করে খাই। আগে তো বললেন বাংলাদেশ থেকে 19 বছর হয়েছে এসেছেন। হ্যাঁ কিভাবে সম্ভব এটা? আমি কৌশিকদার কাছে আসি। কৌশিকদা, কি মনে হয়? দেখুন, প্রথমেই আমি এটা বলবো যে 2 মাসের মধ্যে কেন করা সম্ভব নয় সেটার একটু বিস্তারিত ব্যাখ্যা আমি দেবো। আমি আশা করবো আপনি আমায় অ্যালাউ করবেন। একটি বুথে 1200 করে যদি ভোটার থাকে এবং আমরা যদি ধরি একটি গৃহে 6 জন করে মানুষ থাকেন, তার মানে প্রত্যেকটা বুথে কম বেশি 200টা করে বাড়ি। এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার, যিনি এখন বিজেপির এজেন্টের মতন কথা বলছেন এবং কাজ করছেন, তিনি বলেছেন যে প্রত্যেকটি বাড়িতে বিএলওরা কমপক্ষে 3 বার করে যাবে। এটা আপনারা সবাই জানেন। তাহলে 200 বাড়ি ইন্টু 3 মানে 600টা হোম ভিজিট করতে হবে একজন বিএলওকে 30 দিনের মধ্যে। তার মানে প্রতিদিন 20টি করে বাড়ি একজন বিএলওকে ভিজিট করতে হবে। এবং শুধু ভিজিট করাই নয়, এটা দুর্গাপুজোর চাঁদা তোলা নয় বা পাড়া সরস্বতী পুজোর নেমন্তন্নর কার্ড দেওয়া নয়। ওই বাড়িতে যে কজন আছেন প্রত্যেককে এনুমারেশন ফর্ম দেওয়া এবং তাকে এনুমারেশন ফর্ম বোঝানো এবং তার ভেরিফিকেশন করা। এবার আপনি মাননীয় সঞ্চালিকা নিজেই আপনি বলুন তো, আপনি এটা বিশ্বাস করেন? এটা সম্ভব? যদি সেই বিএলও তার স্কুলের কাজ নাও করে, সে যদি ফুল টাইম এই কাজটাও করে, 1 মাসের মধ্যে 600 হোম ভিজিট কি সম্ভব? 2 নম্বর কথা হচ্ছে, আমি নিজে আমার সিরিয়াল নাম্বার 903 কসবা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আপনাদের সামনে অন ক্যামেরা বিএলওকে ফোন করতে পারি। আজ সকালে পর্যন্ত ফোন করে জেনেছি আমার এনুমারেশন ফর্ম এখনো পর্যন্ত আসেনি। এই হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আরও 2টো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। এই যে এত অনুপ্রবেশ নিয়ে কথা বলা হচ্ছে, বিহারের এসআইআর এ কজন বিদেশি নাগরিককে চিহ্নিত করতে পেরেছিলেন? আমি কৌশিকদা একটু এখানে একটু বিরত করি। এখানে একটা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। দিল্লিতে বিস্ফোরণ, যে খবর আসছে আমাদের কাছে এই মুহূর্তের সবথেকে বড় খবর, লালকেল্লার সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভীষণভাবে উদ্বেগের এই খবর এই মুহূর্তে, কারণ একটা খবর যেটা পাওয়া যাচ্ছিল যে হয়তো আবারও নতুন করে পাকিস্তান কোনো হামলার ছক কষছে, কিন্তু এখনো এটা স্পষ্ট নয় কোনো জঙ্গি গোষ্ঠী কে এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু এরকম একটা খবর সামনে এসেছিল। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনা এবং অসমর্থিত সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে 3টি গাড়িতে বিস্ফোরণ হয়। যে খবরে এই মুহূর্তে নজর রেখেছি, মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে হঠাৎ করে আগুন দেখা যায়। সেই ছবি দেখতে পাচ্ছেন, দেখুন এক্সক্লুসিভলি সিএনএর পর্দায় সেই ছবি দেখাচ্ছি আপনাদের। লালকেল্লার সামনে একেবারে ব্যস্ত, সন্ধে, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 7টা, সোয়া 7টা বাজে। কিছুক্ষণ আগে এই খবর আসে এবং সেখানে যে ছবি ধরা পড়ছে, প্রচুর মানুষ রাস্তায়, সন্ধে, এই সন্ধেবেলায় এইরকম একটি বিস্ফোরণের খবর। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে বিস্ফোরণ। অসমর্থিত সূত্রে এই খবরও জানা যাচ্ছে যে 3টি গাড়িতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে এই বিস্ফোরণের খবর। এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সাহেদ রয়েছেন। ইলমাজ, দেখো এই মুহূর্তে যা জানা যাচ্ছে, যে ছবি দেখছো, লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে একটি গাড়ি রাখা ছিল। সেই গাড়ির ভেতর বিস্ফোরক রাখা ছিল। হঠাৎ করে সেই গাড়িটিতে বিস্ফোরণ হয়। এখনো পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা কিংবা কোনো খবরাখবর অফিসিয়াল সূত্রে, সরকারি সূত্রে দেওয়া হয়নি। 2টো গাড়ি ছিল, সেই 2টো গাড়ির ভেতর ব্লাস্ট হয়। যেটা জানা যাচ্ছে বিভৎস ব্লাস্ট হয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে এই তীব্র বিস্ফোরণটি হয়। 2টি গাড়ি ছিল, সেই 2টি গাড়ির পর সেই 2টি গাড়ি একসঙ্গে ব্লাস্ট করে। আজকেই আমরা জানি হরিয়ানা থেকে বিপুল পরিমাণে বাদ করবে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, 3টি গাড়ি ছিল, সেই 3টি গাড়িতে আগুন ধরে যায়, বিস্ফোরণ হয় 3টি গাড়িতে। লালকেল্লা মেট্রো স্টেশনের ঠিক কাছে একেবারে গেট নাম্বার 1 এর সামনে এই বিস্ফোরণ হয়। এই মুহূর্তে সমস্ত এজেন্সি তারা এই মুহূর্তে সক্রিয় হয়েছে। এই মুহূর্তে হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। কারা এর পেছনে রয়েছে এখনো পর্যন্ত জানা যায় না। এখন আজকে সকালে এই 2জন চিকিৎসককে, উত্তরপ্রদেশ ও হরিয়ানার 2 চিকিৎসককে গ্রেফতার করা হয় হরিয়ানা থেকে। তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়।
তারপর আজকের এই অবস্থা। লেটেস্ট আপডেট, ঘটনাস্থলে দমকল পৌঁছেছে, দমকলের 5টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। লালকেল্লার কাছেই দুটো গাড়িতে পরপর বিস্ফোরণ, 3টি গাড়িতে আগুন লেগে যায়। ফার্স্ট রিপোর্ট, প্রচুর রিপোর্ট আসছে, প্রচুর ইনফরমেশন আসছে, ভেরিফাই করে যতটুকু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, তীব্র ধামাকা হয়, তীব্র বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের পর লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই মুহূর্তে রীতিমতো হাই অ্যালার্ট করা হয়েছে এবং সেই হাই অ্যালার্টের মধ্যেই কিন্তু এই মুহূর্তে পুরো সমস্ত এজেন্সি সক্রিয় হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে ভিজুয়ালস আমরা দেখাচ্ছি সেই ভিজুয়ালস দেখাচ্ছি। দেবারতী, ইলমাজ সঙ্গে থাকো, ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে নয়াদিল্লি থেকে। ইন্দ্রাণী, একদম আপডেট, লাস্ট আপডেট কি পাচ্ছ? দেখো কি কারণে এই ধামাকা হয়েছে বা কি কারণে এই বিস্ফোরণ, এই নিয়ে কিন্তু পুলিশ রীতিমতো মুখে কুলু পেরেছে। এটিকে এআইডি বিস্ফোরণ নাকি অন্য কোনো রকম আরডিএক্স বিস্ফোরণ নাকি আত্মঘাতী হামলা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পুলিশ চুপ করে রয়েছে। দুজন এই ঘটনায় আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং সেই আগুন, সেই গাড়িতে বিস্ফোরণ, বিশাল বিস্ফোরণ হওয়ার ফলে যে আগুন, সেই আগুন আশেপাশে আরো দুটি গাড়িতে কিন্তু নিজেদের সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি গাড়ি। এর ফলে যেটা হয়েছে যে ওই সমস্ত অঞ্চলে প্যানিক ছড়িয়ে পড়েছে। দমকলের 5টা ইঞ্জিন এই মুহূর্তে ওই আগুন নেভানোর কাজ করছে, কিন্তু কারা এই আগুন, কি কারণে বিস্ফোরণ ঘটলো, গাড়ির মধ্যে কেউ ছিল কিনা, শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ হয়েছে নাকি অন্য কোনো কারণে বিকট বিস্ফোরণ হলো, সেই ব্যাপারে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো কথাই বলেনি। তোমাকে জানিয়ে রাখবো দেবরতী, আজকে সকালেই কিন্তু ফরিদাবাদ থেকে 300 কেজি আরডিএক্স উদ্ধার করা হয়েছে এবং সাথে একটি এবং আমি আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। ইলমাজ সৈয়দ, এক্সিকিউটিভ এডিটর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। চলে যাব ইলমাজের কাছে। ইলমাজ, এখনো পর্যন্ত আর কি কি আপডেট উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, যে ছবি আমরা দেখাচ্ছি, একেবারে ফার্স্ট ভিজুয়ালস ক্যালকাটা নিউজের টেলিভিশন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের বাইরে দুটি গাড়ি দাঁড়িয়েছিল, সেই দুটি গাড়িতে বিস্ফোরণ হয়। শুধু তাই নয়, একটি তৃতীয় গাড়ি ছিল, সেই তৃতীয় গাড়িতেও বিস্ফোরণের কারণে আগুন লেগে যায়। এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা অফিসিয়ালি সরকারিভাবে এখনো পাওয়া যায়নি। এই মুহূর্তে গোটা দিল্লি জুড়ে হাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু দিল্লিতে সমস্ত এজেন্সি অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে, রীতিমতো হাই রেড অ্যালার্ট প্রোটোকল শুরু হয়ে গিয়েছে দিল্লিতে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে যাতে কোনো প্যানিক না ছড়ায়, তাই জন্য প্রশাসন একেবারে কড়া হাতে এই গোটা ব্যবস্থাপনা দেখছে। লালকেল্লার জোন কিন্তু হাই অ্যালার্ট জোন, হাই সিকিউরিটি জোন। সেই সিকিউরিটি জোনে এই দুটি গাড়িতে কিভাবে বিস্ফোরক পৌঁছলো, কেন বিস্ফোরণ হয়েছে, কিভাবে বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সরকারি কনফার্মেশন আমরা পাইনি। যা জানতে পাচ্ছি, দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে বিস্ফোরণ হয়, 3টি গাড়ি ভস্মীভূত। হতাহতের অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল সংখ্যা এখনও আমরা পাইনি। 3 থেকে 4টি গাড়ি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, একেবারে পুরানো দিল্লির লালকেল্লা হাই সিকিউরিটি জোন, সেখানে এই গাড়িগুলো কিভাবে গেল, সেই গাড়িগুলো কিভাবে আনডিটেক্টেড পৌঁছলো, সেখানে এই বিস্ফোরণ কিভাবে হলো, তা কিন্তু এই মুহূর্তে সমস্ত এজেন্সি খতিয়ে দেখছে। শুধু তাই নয়, আজকে সকালেই কিন্তু হরিয়ানা থেকে এবং উত্তরপ্রদেশ থেকে 2জন ডাক্তারকে গ্রেফতার করা হয়, যারা প্রবাবলি জৈশ-এ মোহাম্মদ কিংবা লস্করে তৈবার মডিউলের সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে প্রায় 350 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। সেগুলো বিশেষ করে আইইডি কিংবা ইন্টেলিজেন্ট এক্সপ্লোসিভ ডিভাইস, সেইগুলো বানানোর জন্য ব্যবহার করা হয়। শুধু তাই নয়, তাদের কাছ থেকে রিমোট ট্রিগার এইগুলোও কিন্তু বাজেয়াপ্ত করা হয়। আরও একজন মহিলার কাছ থেকে অ্যাসল্ট রাইফেল বাজেয়াপ্ত করা হয়। এই নাশকতার ঘটনা, এটা আদৌ নাশকতার ঘটনা কিনা, কেন বিস্ফোরণ হলো, কিভাবে বিস্ফোরণ হলো, টু সুন টু সে। এই মুহূর্তে সমস্ত এজেন্সি অ্যাক্টিভেট হয়ে গেছে, হাই রেড অ্যালার্ট প্রোটোকল দিল্লি জুড়ে জারি হয়েছে এবং আগামীতে আমাদের নজর থাকবে ঠিক কিভাবে কি আপডেট আসছে সেই আপডেট। এই মুহূর্তে যেটা পাচ্ছি, এই মুহূর্তে এলাকা ঘিরে রয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছে, গোটা এলাকা ঘিরে রয়েছে এনফোর্সমেন্ট এজেন্সিজ, ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছে। যে ছবি দেখছো, রীতিমতো ভয়াবহ বিস্ফোরণ। কজন এই বিস্ফোরণে আহত হয়েছে কিংবা কেউ নিহত হয়েছে কিনা সরকারি সূত্রে এখনো পর্যন্ত কিন্তু তার কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি। দেবারতী,
ইলমাজ সঙ্গে থাকো, আমি সুভাষিস দা এখানে রয়েছেন, আমি খুব সংক্ষেপে সুভাষিস দা একদম এসআইআর থেকে আমাদের নিয়ে যেতে হচ্ছে আলোচনাটা এই জায়গায়। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে এরকম একটা খবরও ইন্টেলিজেন্স সূত্রে জানতে পারা যাচ্ছিল পেহেলগাঁও হামলার মতো হামলার ছক আবারও জঙ্গি গোষ্ঠী করছে বা তৈরি করছে, এটা এইখানে দাঁড়িয়ে এটা কতটা অ্যালার্মিং, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? পেহেলগাঁওয়ের হামলা ছক জঙ্গি গোষ্ঠী করেছিল না, কে করেছিল এখনো তো প্রমাণিত না। পুলওয়ামাতে কে করেছে প্রমাণিত না, বালাকোটে কে করেছে প্রমাণিত না, এটাও কে করেছে প্রমাণ হবে না, কারণ নির্বাচন বিহারে আরেকটা ফেজ বাকি আছে 11 তারিখ। সুতরাং ঠিক লালকেল্লার সামনে এবং একদম যারা এক্সপ্লোসিভ নিয়ে গেছিল তারা রাইফেল নিয়ে দাঁড়িয়েছিল ওখানে অ্যারেস্ট হওয়ার জন্য। আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না ফার্দার, কারণ হলো তদন্ত হলে যদি হয় তদন্ত, তাহলে পরে নিশ্চয়ই এটার কনক্লুশন ড্র করতে পারবো যে অরিজিনালি কে জড়িত। ঠিক এখানে সেই সংখ্যালঘুদের নাম জড়ানো হয়েছে নির্বাচনের আগে। দ্বিতীয় কথা বলছি, আমরা চাই কিন্তু আপনি যেটা বলছেন সুভাষিস, এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক জায়গা থেকে আপনি ব্যাখ্যা করছেন। বেশ, আমি আসবো আরেকবার একটু ইলমাজের কাছে যাবো। আমি আসবো সুভাষিস দা আসবো একটু ইলমাজের কাছে যাই। ইলমাজ, যেটা ইন্দ্রাণী কিছুক্ষণ আগে আমাদের জানালেন 2 জন আহত হয়েছেন, এখনো অবধি 2 জন আহত হয়েছেন, ইন্দ্রাণী যেটা জানালেন কিছুক্ষণ আগে। দেখো, আনভেরিফাইড সোর্সেস থেকে প্রচুর ফিগার্স, প্রচুর সংখ্যা ফ্লোট করা হচ্ছে। সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো রকম পরিসংখ্যান দেওয়া হয়নি। এটা নাশকতার ছক নাকি এটা বিস্ফোরণ নাকি এটা দুর্ঘটনা, এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। কোনো সংখ্যালঘু কিংবা কোনো সংখ্যাগরিষ্ঠ এই রকম, যেটা সুভাষিস দা বলছিলেন, এই রকম কোনো জায়গায় যাওয়ার কিন্তু এখনো সিচুয়েশন আসেনি। আমি রিকোয়েস্ট করব পলিটিক্যাল কোনো রকম এই মুহূর্তে বক্তব্য রাখা থেকে বিরত থাকার জন্য, কারণ একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পেছনে এই মুহূর্তে ভারতীয় তদন্তকারী সংস্থারা তদন্ত করছে। লেট দি ইনভেস্টিগেশন গো ইন ইটস ওন প্রসেস। যে ছবি, যে ইনফরমেশন আমরা পাচ্ছি, এই মুহূর্তে এলাকা ঘিরে রয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। দিল্লির যতগুলো এজেন্সি রয়েছে, সমস্ত এজেন্সি, একেবারে সেন্ট্রাল এজেন্সিস, তারা অ্যাক্টিভেটেড। ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা এবার সেই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করবে, কীরকম বিস্ফোরক সেখানে ছিল, কেন বিস্ফোরণ ঘটেছে, এই সমস্ত কিছু তারা দেবে। তারা এরপর পর্যালোচনা হবে। 5টি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে। রাদার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নাম্বার 1-এর বাইরে 2টি গাড়ি পরপর রাখা ছিল। 2টি গাড়িতে বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্ত রিপোর্টে কিংবা প্রাথমিক খবরে সেটাই জানা যাচ্ছে। আরও 2টি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। এই মুহূর্তে এর নেপথ্যে কে রয়েছে, কি রয়েছে, কোনো স্পেকুলেশনে ক্যালকাটা নিউজ যাবে না। এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, ভেরিফাইড ইনফরমেশন যেটা পাচ্ছি, শুধু সেটাই আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে এলাকা ঘিরে রয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। নিরাপত্তার কনসার্ন হয়েছে, দিল্লি হাই অ্যালার্ট প্রোটোকলে চলে গিয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছে। দেবারতী, ইলমাজ, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তুমি এখানে তুলে ধরছো, যে যখন একটা হাই সিকিউরিটি জোন, সেখানে গাড়িগুলো ওইখানে ওই অবস্থায় গেল কি করে? সব থেকে বড় প্রশ্ন, সন্ধ্যে 7টার সময় এত মানুষ ওই এলাকায় থাকছেন, রয়েছেন, দেখছেন, এবং এইরকম একটা হাই সিকিউরিটি জোনে কিভাবে পৌঁছলো গাড়িগুলো? দেখো, এই মুহূর্তে কি করে গেল, কিভাবে গেল, ফ্র্যাঙ্কলি এগুলো যতক্ষণ না তদন্ত হবে, যতক্ষণ না তদন্তকারী সংস্থা এগুলো তদন্ত করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, এই গাড়িগুলোর ওনারশিপ ডিটেলস খতিয়ে দেখে, এই গাড়িগুলো কোথা থেকে কিভাবে এসছে সেগুলো খতিয়ে দেখে তারা একটা রিপোর্ট দেবে, তারপরেই আমরা ভেরিফাইড সোর্সেসকে কোট করে বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি, যে ছবি আসছে একেবারে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে থেকে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভয়াবহ ছবি। লালকেল্লার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের বাইরে এই 2টি গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে এই বিস্ফোরণটি হয়। 3 থেকে 4টে গাড়ি ভস্মীভূত হয়েছে। হতাহতর সংখ্যা কিংবা আহতদের সংখ্যা সরকারিভাবে এখনও জানানো হয়নি। এটা কেন বিস্ফোরণ, কে এর নেপথ্যে রয়েছে, কাদের জন্য হয়েছে, কেন ঘটেছে, সেই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি। যে তথ্য দেওয়া হয়েছে, এলাকা ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। দিল্লিতে হাই অ্যালার্ট সিকিউরিটি প্রোটোকল অ্যালার্ট করা হয়েছে, অ্যাক্টিভেট করা হয়েছে। সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এই মুহূর্তে অ্যাক্টিভেটেড। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা সেখানে গিয়ে ব্লাস্ট সাইট থেকে নমুনা কালেক্ট করবে। যেটা মনে রাখার কিংবা যেটা এর সঙ্গে আমরা সামঞ্জস্য টানতে পারি, আজকে সকালেই কিন্তু উত্তরপ্রদেশ থেকে এবং হরিয়ানা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়, 2 চিকিৎসককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে রীতিমতো এক্সপ্লোজিভস, রিমোটস
ডেটোনেটরস পাওয়া গিয়েছে এবং প্রাইমারি ইন্টারোগেশনে তাদের যে ভারতবর্ষে নাশকতার ছক করার ফন্দি ছিল কিংবা তাদের যে ভারতবর্ষে নাশকতার ছক করার প্ল্যান ছিল সেটা তদন্তকারীরা জানতে পেরেছে। দেবারতী, তুমি যে কথা বলছিলে 2 চিকিৎসককে গ্রেপ্তার করা হয়, আরেকবার যদি একটু জানাও ইলমাজ, কি কি পাওয়া গিয়েছে এই চিকিৎসকদের কাছ থেকে? দেখো, এই চিকিৎসকদের কাছ থেকে 360 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গিয়েছে। এই অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় আইইডি বানানোর জন্য। রিমোট পাওয়া গিয়েছে, টাইমার পাওয়া গিয়েছে, অ্যাসল্ট রাইফেল পাওয়া গিয়েছে। অর্থাৎ যে যে জিনিস পাওয়া গিয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু আইইডি কিংবা ইন্টেলিজেন্ট এক্সপ্লোসিভ ডিভাইস, সেই ডিভাইস বানাবার ক্ষেত্রে সেগুলো গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়। এটিএস, একই সঙ্গে কিন্তু আজকে গুজরাট এটিএস তারাও 3 জন জঙ্গিকে, লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছে যারা ওয়েপন স্মাগল করত। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোনো প্যারালেন্স টালছি না। আজকে যে ঘটনাগুলো ঘটেছে তারপর সন্ধ্যেবেলা দিল্লির লাল কিলায় একেবারে গেট নাম্বার 1-এর সামনে, মেট্রো স্টেশনের গেট নাম্বার 1-এর সামনে এই ভয়াবহ বিস্ফোরণ, এই ভয়াবহ ছবি আমাদের বাধ্য করছে ইনফারেন্সগুলো টানতে। ঠিক কি হয়েছে দিল্লিতে যতক্ষণ না সরকারিভাবে সরকারি সূত্র আমাদের কনফার্ম করছে আমরা এখনো পর্যন্ত স্পেকুলেশন করব না। কিন্তু যা দেখতে পাচ্ছি লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ। 2টি গাড়িতে বিস্ফোরক ছিল, 2টি গাড়িতে বিস্ফোরণ হয়। সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছেছে, সেখানে এলাকা ঘিরে রয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। দিল্লিতে হাই রেড অ্যালার্ট প্রোটোকল শুরু হয়ে গিয়েছে। দেবারতী, সঙ্গে থাকবে ইলমাজ, 1 নম্বর গেট, মেট্রো স্টেশনে 1 নম্বর গেট, আর সেই গেটের কাছে যেভাবে এই আগুন লেগে যাওয়া বিস্ফোরণের ঘটনা, গাড়ির মধ্যে বিস্ফোরক ছিল এবং সেই বিস্ফোরক যেভাবে, জানি না কারা এর পেছনে রয়েছে, কি এর পেছনে রয়েছে, সরকারের তরফ থেকে কোনো রকম তথ্য যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ এই বিষয়ে কোনো রকম মন্তব্য করা সঠিক নয়। কিন্তু যে ঘটনা ঘটেছে দিল্লির এই বিস্ফোরণ, যেখানে লালকেল্লার কাছে, এবং বারবার যে বিষয়টা সামনে আসছে সন্ধে 7টার সময়, সন্ধে 7টা ভরা সন্ধ্যায় এই ঘটনা সবার চোখ এড়িয়ে কিভাবে সম্ভব সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে বিস্ফোরণ ঘটে এবং গাড়ির মধ্যে বিস্ফোরক ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অসমর্থিত সূত্রে 2 জন আহত হয়েছেন বলে এখনো অবধি খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সরকারি মতে এ বিষয়ে এখনো ডিটেলস কিছু পাওয়া যায়নি। প্রথম ছবি সিএনএর পর্দায় দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। ইলমাজ, আর কি কি তথ্য এখনো অবধি পাচ্ছ? পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি সে হলো এই মুহূর্তে এলাকা ঘিরে রয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। এই মুহূর্তে সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল পৌঁছে গিয়েছে। যে ছবি তোমরা দেখছো এই মুহূর্তে সেটা ব্লাস্টের পরের ছবি। 2টি গাড়ি ছিল, সেই 2টি গাড়ির ভেতর বিস্ফোরক ছিল। 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে রেড ফোর্টের মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের বাইরেই এই বিস্ফোরণটি ঘটে। শুধু তাই নয়, যা জানা যাচ্ছে পাশে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল সেইখানেও কিন্তু গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি ফায়ার ডিপার্টমেন্টের 5টি ইঞ্জিন এই মুহূর্তে সেখানে রয়েছে, আগুন নেভানোর চেষ্টা করছে। দিল্লিতে এই মুহূর্তে হাই রেড অ্যালার্ট প্রোটোকল জারি করা হয়েছে। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের বছরে দিল্লির ফায়ার সার্ভিসে একটি ফোন পেয়েছিল। এইটি নতুন আপডেট, ফায়ার সার্ভিস একটি ফোন পেয়েছিল, কাছাকাছি গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা তারপরেই সেখানে যোগদান করেন। এলাকা ঘিরে রাখা হয়েছে, 5টি দমকলের ইঞ্জিন রয়েছে। পুরাতন দিল্লির কেল্লা এলাকার কাছে এই বিস্ফোরণটি ঘটে। দিল্লি হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী মডিউলগুলির বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর দিনেই এই বিস্ফোরণ। এইটাই কিন্তু এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। দেবারতী, ইলমাজ সঙ্গে থাকো, আরেকবার একটু জানিয়ে রাখি এই মুহূর্তে 5টি ইঞ্জিন, দমকলের 5টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, তারা আগুন নেভানোর কাজ করছে। দিল্লিতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা লালকেল্লার সামনে, পরপর 3 থেকে 4টি গাড়িতে আগুন লেগে গিয়েছে এবং যেটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে যে বিস্ফোরক বোঝাই ছিল, ওই গাড়িতে বিস্ফোরক বোঝাই ছিল। মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে এই ঘটনা, বিস্ফোরণের ঘটনায় দিল্লি জুড়ে হাই অ্যালার্ট। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, 5টি ইঞ্জিন দমকলের কাজ করছে। হয়তো এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ভয়াবহতা, আগুনের ভয়াবহতা যেটা অন্তত এই ছবিতে দেখা যাচ্ছে সেখান থেকে স্পষ্ট, হয়তো আরও ইঞ্জিন সংখ্যা বাড়ানো হতে পারে। কিভাবে বিস্ফোরণ, কারা এর পেছনে রয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ সরকারি মতে কোনো তথ্য এখনো অবধি সামনে আসেনি। ইলমাজ রয়েছেন, আরো একবার চলে যাব। ইলমাজ, ইলমাজ,
দেখো যে খবর আমরা এখন পাচ্ছি, অসমর্থিত সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি, একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর আসছে। ফায়ার ব্রিগেড রয়েছে, দুটি গাড়ি হঠাৎ করেই তাতে বিস্ফোরণ হয়, যেটা জানা যাচ্ছে 6:50 নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। একেবারে 6:50 নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। প্রধান সড়কে পার্ক করা বেশ কয়েকটি গাড়িতেও কিন্তু আগুন ধরে যায়। লোকজনকে তারপর দেখা যায় নিরাপদে ছুটে যাচ্ছে। মেট্রোর প্রবেশ গেটের কাছেও ভেঙে যায়, অর্থাৎ মেট্রো স্টেশনের 1 নম্বর গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। সোমবার সন্ধ্যেবেলা লালকেল্লার কাছে দুটি গাড়িতে পরপর বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে 5টি দমকলের ইঞ্জিন রয়েছে। 1 নম্বর গেটের কাছে এই গাড়িগুলি পার্ক করা ছিল। কারা পার্ক করেছিল, কিভাবে পার্ক করা হলো, এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। দেবারতী। ইলমাস, যে ছবি ধরা পড়ছে যথেষ্ট উদ্বেগজনক, কারণ আবারও যে কথা একদম শুরুতেই বলছিলাম, পেহেলগাঁও হামলার পর একেবারে এই যে হাই অ্যালার্ট জোনগুলো রয়েছে সেইখানে তো ডেফিনেটলি আরও নিরাপত্তা বাড়ানো হয়েছিল, কিন্তু সাম্প্রতিকে যে খবর প্রকাশ্যে এসেছিল যে নতুন করে পেহেলগাঁও হামলার মতো কোনো হামলা ঘটতে পারে ইন্টেলিজেন্স সূত্রে, সেরকম কিছু খবরও ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং সেই আবহে এই ধরনের ঘটনা, এটা কতটা উদ্বেগের ইলমাস? রীতিমতো উদ্বেগের, কারণ আজকেই কিন্তু একটি বড় টেরর মডিউলকে বাস্ট করা হয়েছে, একটি বড় টেরর প্লটকে ফয়েল করা হয়েছে। উত্তরপ্রদেশ এবং গুজরাট থেকে, হরিয়ানা থেকে কিন্তু সব মিলিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অ্যামোনিয়াম নাইট্রেট সিজ করা হয়েছে, AK-47 সিজ করা হয়েছে, অ্যাসল্ট রাইফেল সিজ করা হয়েছে, রিমোট ডেটোনেটার্স, ট্রিগার্স এগুলো সিজ করা হয়েছে। তারপর আজ সন্ধ্যেবেলা 6:50 নাগাদ এই বিস্ফোরণ। রীতিমতো কিন্তু একাধিক স্পেকুলেশন চলছে, একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে, তাই অসমর্থিত সূত্রের কোনো খবর আমরা দেখাচ্ছি না। একেবারে গভর্নমেন্ট সোর্সেস যে খবর দিচ্ছে সেগুলোই দেখাচ্ছি। দেবারতী। দিল্লিতে লালকেল্লার সামনে জোড়া বিস্ফোরণ প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে, যে কথা ইলমাস বলছে যে দুটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা, এবং তারপরে ইলমাস আরেকবার একটু কনফার্ম করব, দুটি গাড়িতে বিস্ফোরক ভর্তি গাড়ি, এবং সেইখান থেকে আগুন লেগে যায় বাকি গাড়িগুলিতে, বিষয়টা কি এরকম? দেখো এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, দুটি গাড়ি, জোড়া গাড়ি পার্ক করা ছিল গেট নাম্বার 1-এর বাইরে। 6:50 নাগাদ এখানেই কিন্তু বিস্ফোরণ হয়, এবং তারপর এই গোটা কর্মকাণ্ড যা দেখছে, হতাহতর সংখ্যা এখনও জানি না। অসমর্থিত সূত্র বলা যাচ্ছে হতাহতর সংখ্যা অনেকটাই। ঠিক কি হয়েছে, কেন হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো অ্যাজ দি ইনভেস্টিগেশন প্রসিডস। একেবারে লাস্ট আপডেট, ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছে। দিল্লি ইজ অন হাই রেড অ্যালার্ট, দ্য নেশন স্টেজ অ্যাওয়েক টুনাইট। দেবারতী। ইলমাস, সঙ্গে থাকো, এই খবরে অবশ্যই নজর রাখবো, কিন্তু এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে একটা ছবি দেখাই। দিল্লির কথা বলছিলাম, লালকেল্লার সামনে বিস্ফোরণের খবর আসছে। মেট্রো গেটের সামনে 1 নম্বর গেট, তার সামনে বিস্ফোরণ। দেখুন সেই গাড়ি, এই গাড়ির ভেতরে বিস্ফোরক, এই গাড়ির ভেতর বিস্ফোরক ছিল, এবং সেখান থেকে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। গাড়ি বলে দেওয়ার পরে বোঝা যাচ্ছে এই যে এটি একটি গাড়ি ছিল। কি অবস্থা, কত পরিমাণে বিস্ফোরক এখানে ছিল, কত পরিমাণে ছিল। কিছুক্ষণ আগে সুভাষিতার সাথে কথা বলছিলাম যে কি করে সম্ভব, কি করে এই ঘটনা ঘটানো সম্ভব। আমি সুভাষিতা আসবো আপনার কাছে, তার আগে একবার কৌশিকদার কাছে যাই, কিভাবে সম্ভব এই ঘটনা? দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কোনো মানুষের যেন প্রাণ না যায়, এটাই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা রইল। অ্যাট দ্য সেম টাইম আমরা ভারতবর্ষের ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অবিলম্বে পদত্যাগ দাবি করছি। দিল্লির বিজেপির সরকার, দিল্লির আভ্যন্তরীণ নিরাপত্তা কেন্দ্রীয় সরকার থেকে, তারপরে এই সিচুয়েশন। একটা কথা আপনারা যে কেউ বুকে হাত দিয়ে বলুন তো, এই ঘটনা যদি আজকে কলকাতায় হতো, এতক্ষণে 5000 বার তার আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতেন। কিন্তু এই রকম নাশকতার ব্যাপারে আমরা রাজনীতি করতে চাই না, রাজনীতি করছিও না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অমিত শাহর পদত্যাগ দাবি করছি, অমিত শাহর অবিলম্বে বিবৃতি আমরা দাবি করছি। কিন্তু আপনি যখন এই কথা বলছেন, তখন এটাও তো ঠিক যে আজকে চিকিৎসকদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের কাছ থেকে কি পাওয়া গিয়েছে? ইলমাস কিছুক্ষণ আগে জানাচ্ছেন, না ঠিক, সেটাও তো সাফল্য। সেটা যেমন সাফল্য, তেমনি অমিত শাহর ব্যর্থতার ছবিটা আপনার টিভি স্ক্রিনের উপর।
ব্যর্থতার ছবিটা আপনারা দেখুন, দিল্লির লালকেল্লা মোস্ট হাই অ্যালার্ট জোন। আপনি আমি যারা দিল্লিতে যাই তারা জানি এই সময় ওখানে কিরম ভিড় থাকে, এবং এটা আপনাদের টিভি চ্যানেলে যতদূর দেখছি এটা কোনো একজন মানুষ গিয়ে করেননি, একটা গাড়ি ভর্তি স্টক পাইল উইথ এক্সপ্লোসিভ ওখানে পার্কিং করে ছিল কি করে? এত গাড়ি এখনো ছিল জানতে পারছি, দুটো গাড়িতে এক্সপ্লোসিভ ছিল। হ্যাঁ, দুটো গাড়ি, তার উপরে একটা নয় দুটো গাড়ি। কি করে ছিল? ওই রকম একটা হাই সিকিউরিটি জোন যেখানে লালকেল্লা ভারতবর্ষের একটা জাতীয় সৌধ, সেইখানকার সামনে এই রকম একটা এক্সপ্লোসিভ নেওয়া গাড়ি, একটা না দুটো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারলো এবং সেখানে তারা বিস্ফোরণ হয়ে গেল। সিদ্ধার্থর কাছে আসবো। দাদা, এখানে অমিত শাহকে কাঠগড়ায় তুলছেন কৌশিক দাদা, অমিত শাহকে। দেখুন, কাঠগড়ায় তুলতে উনি পারেন, কারণ উনি যে কোনো একটা রাজনৈতিক দল নয়, উনি টিএমসির নেতা। দেখুন, আমি একটা ছোট্ট কথা বলবো, আজকের অমিত শাহকে যে পদত্যাগের কথা উনি তুললেন, আমি জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে বললেন। যাই হোক, আজকের যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আমরা মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত। প্রত্যেকটা মৃত্যু যেটা অত্যন্ত বেদনাদায়ক। এখনো হয়নি, ঘোষণা হয়নি, ভগবানের আশীর্বাদ। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সে কেউ না মারা যায়, এটা আমরা চাই। কিন্তু আজকের দেখুন, এই সমস্ত বর্ডারগুলো, এই যে ক্রিমিনালগুলো, এই যে দুষ্কৃতকারীগুলো, এই যে জঙ্গিগুলো হঠাৎ ভারতবর্ষে প্রবেশ করছে, আমরা ব্যর্থ। আমাদের পশ্চিমবঙ্গের কথা দিয়ে যদি বলি, একটু শেষ করতে দিই। হ্যাঁ, আজকের পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ। তার কারণটা হচ্ছে ঘন্টার পর ঘন্টা আপনি হেঁটে যান, কাঁটা তারের বেড়া নেই। এখানে জঙ্গিরা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছিল, তা অবিশ্বাস্য। হতে পারে, বলুন না আপনি, হতে পারে, এইটা দেখুন, হতে পারে কি না? মাইলের পর মাইল যেখানে অতীতে দেশে কৌশিক দা অতীতে দেশে এই ধরনের জঙ্গি হামলার ঘটনা বা বিস্ফোরণের ঘটনায় বাংলার বর্ডার ব্যবহার করে বা বাংলাকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ তৈরি হয়েছে বা গড়ে উঠেছে, এই নজিরও আছে। এই নজিরটি নেই একেবারে, এটা বলা যায় না, এটা বলা যায় না। সম্পূর্ণ আমি বলছি না দুটো এক, আমি বলছি না দুটো এক, কিন্তু এই ঘটনা ঘটেছে এর আগে, এই ঘটনার আগে ঘটেছে। আমি একটা ব্রেক নেব, আমি আসছি দাদা, আসছি কৌশিক দা আসছি। এই ছবি ভয়াবহ এই ছবি আমি দেখাবো আবারও ছবি। একটা খুব শার্প ব্রেক নেব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নয়াদিল্লির খবরে নজর রেখেছি এবং এই মুহূর্তে একজন প্রত্যক্ষদর্শীর প্রতিক্রিয়া শোনাবো, দেখুন। तभी मैं नीचे उतर के आया कि जरा देखो कहाँ क्या, और तो पता नहीं किसी तरह की कोई आवाज़ आपने सुनी? बहुत जोर आवाज़ आई, बिल्डिंग खिड़की हिल गई, खिड़की हिल गई। आपका घर कितना दूर है? ये रहा गुरुद्वारे के पास। तभी मैं नीचे उतर के आया कि जरा देखो कहाँ क्या, और तो पता नहीं किसी तरह की कोई आवाज़ आपने सुनी? बहुत जोर आवाज़ आई, बिल्डिंग खिड़की हिल गई, खिड़की हिल गई। आपका घर कितना दूर है? ये रहा गुरुद्वारे के पास। तभी আবারও সরাসরি নিউজ রুমে চলে যাব। ইলমাজ সৈয়দ এক্সিকিউটিভ এডিটর রয়েছেন আমাদের সঙ্গে। ইলমাজ, আপডেট কি রয়েছে এখন অবধি? দুটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। প্রথম, দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। দ্বিতীয়, যারা আহত তাদেরকে LNJP লাজপত নগর জন পরিষেবা হসপিটালে এই মুহূর্তে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে কিন্তু যে আপডেটস আমরা পাচ্ছি, ইনভেস্টিগেশন আন্ডারওয়ে, তাই কোনো রকম অফিসিয়াল সূত্র থেকে টেরর অ্যাটাক নাকি অন্য কিছু তা নিয়ে কোনো কথা বলা হয়নি। তবে এই বিস্ফোরণের ভয়াবহতা আমরা দেখাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ যে ছবি ওখান থেকে আসছে। একেবারে মেট্রো স্টেশনের রেড ফোর্ট মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে এই দুটি ভেহিকল, এই দুটি গাড়ি পার্ক করা ছিল, সেই দুটি গাড়িতেই বিস্ফোরণ হয়। কিভাবে বিস্ফোরণ, কেন বিস্ফোরণ, কারা এর নেপথ্যে, এখনও পর্যন্ত কিন্তু ইনভেস্টিগেশন আন্ডারওয়ে। ফোরেন্সিক টিম তারা পৌঁছে গিয়েছে। একই সঙ্গে লাজপত নগর জন পরিষেবা হাসপাতালে কিংবা LNJP হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে। কিছু শকিং অ্যান্ড ডিস্টার্বিং ভিজুয়ালস আমরা পেয়েছি, সেই ভিজুয়ালস আপনাদের দেখিয়েছি, তো দেবরতী তুমিও দেখেছো। এবার আপনাদের শোনাবো, দর্শকদেরও শোনাবো এবং আমাদের প্যানেলে যে গেস্ট রয়েছে দেবরতী তোমাকেও শোনাবো, যারা সেখানে সেই মুহূর্তে প্রেজেন্ট ছিলেন। আই উইটনেস, এই ব্লাস্টের আই উইটনেসটা কি বলছে দেখো সরাসরি।
तभी मैं नीचे उतर के आया कि जरा देखो कहाँ क्या, और तो पता नहीं किसी तरह की कोई आवाज़ आपने सुनी? बम बहुत जोर आवाज़ आई, बिल्डिंग खिड़की हिल गई, खिड़की हिल गई। आपका घर कितना दूर है? ये रहा गुरुद्वारे के पास। तभी मैं नीचे उतर के आया कि जरा देखो कहाँ क्या, और तो पता नहीं किसी तरह की कोई आवाज़ आपने सुनी? बम बहुत जोर आवाज़ आई, बिल्डिंग खिड़की हिल गई, खिड़की हिल गई। आपका घर कितना दूर है? ये रहा गुरुद्वारे के पास। আবারও ইলমাজের কাছে যাবো। ইলমাজ, 1 নভেম্বর মাস, আবারও আজ 10-11, 16 দিন পর 26-11। দেখো, লেটস নট মেক এনি কমেন্টস রাইট নাও, কারণ যতক্ষণ না স্পষ্টভাবে গভর্নমেন্ট সোর্সেস কিছু ক্লারিফাই করবে ততক্ষণ আমরা এই কমেন্টসগুলো করব না। কিন্তু যেটা আমরা বলবো সেটা হচ্ছে কিভাবে আজকে এই ব্যাপারটা, আজকে এই বিস্ফোরণ কিভাবে হলো। কারণ আজকে সকালবেলাই আমরা তথ্য পেয়েছি 7 জন, মোট 7 জন টেররিস্টকে গ্রেফতার করা হয়। গুজরাট থেকে গ্রেফতার করা হয়, হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়, দিল্লি থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে কিন্তু প্রায় 360 কেজি বিস্ফোরক পাওয়া যায়, রিমোট পাওয়া যায়, টাইমার্স পাওয়া যায়। সমস্ত কিছুর মাঝখানে আজকে রাত্রেবেলা এই ভয়াবহ বিস্ফোরণ প্রশ্ন তুলছে, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে। 1, ইন্টেলিজেন্স ফেলিয়ার। 2, ডিড উই অ্যাক্ট টু লেট। 3, কিভাবে এই বিস্ফোরণ হলো। 4, বিস্ফোরক বোঝাই গাড়িগুলো লালকেল্লার গেট নাম্বার 1-এর সামনে পৌঁছলো কিভাবে। 5, এর নেপথ্যে কারা রয়েছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, লাজপত নগর জন পরিষেবা হসপিটাল কিংবা LNJP হসপিটালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা এই মুহূর্তে ওখানে পৌঁছেছে। গোটা এরিয়া স্কোয়াডন অফ করে দেওয়া হয়েছে। সমস্ত রকম নতুন সমস্ত রকম এজেন্সি অ্যাক্টিভেটেড। বম্ব স্কোয়াড কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। একই সঙ্গে ডগ স্কোয়াড পৌঁছে গেছে, স্নিফার ডগ স্কোয়াড পৌঁছে গিয়েছে। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ স্কোয়াড তাদেরকে নেওয়া হয়েছে। রিঅ্যাকশন আসছে ইলমাজ, কিছু রিঅ্যাকশন আসছে, একটু সরাসরি চলে যাই। तो मैं चेयर पे बैठा हुआ था, एकदम से अचानक इतनी तेज धमाका हुआ कि मेरे लाइफ में इतनी तेज मैंने अपनी आवाज़ कभी नहीं सुना। धमाके के दहल पे मैं 3 बार गिरा हूँ, उठाऊँ फिर गिरा हूँ, उठा से धरती फटने वाला है, इतनी तेज धमाका हुई है। ठीक है, तो मैं दुकान छोड़ करके एकदम से भागा। मेरे साथ भी बहुत सारी पब्लिक भागी, एक पे एक पब्लिक गिर रही थी। उस टाइम ऐसा लग रहा था कि हम कुछ पल में, दूसरा धमाका हुआ था, हम मरने वाले हैं। ऐसा लगा कि हम बचने का चांस, ऐसा लगा कि मौत को मुंह से देख रहे हैं, इस तरह से नज़ारा था। तो मैं भाग करके साइकिल मार्केट में गया, वहाँ जा करके मैं एक कोल्ड ड्रिंक लिया। 2 बंदे को ने मेरे अच्छे से काबू किया, मेरे को समझाया कि हो जाए तो फिर मेरे को रिलैक्स किया। फिर मैं दोबारा यहाँ दुकान पर चाबी ले करके, तो चाबी दुकान की, मैं चाबी दुकान बंद करके फिर आप घर जा रहा हूँ। आपका? मेरा नाम राज। क्या हुआ सर, आप क्या बता पाएंगे? कुछ नहीं जी, हम कुछ नहीं। সেটা বোধহয় এই যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের চোখে মুখে স্পষ্ট হচ্ছে। আওয়াজ মারাত্মক ছিল এবং যে ছবি আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের সামনেও তুলে ধরছি, যেখানে আমি আবার বলবো যে এটা বলে দিলে বোঝা সম্ভব যে এগুলো গাড়ি ছিল, কঙ্কালসার অবস্থা, কিচ্ছু নেই। পুরো এলাকা একেবারে ধুধু করছে, গাড়ির কিছু ভগ্নাংশ ছাড়া আর কিচ্ছু নেই এখানে। কতটা প্রাবল্য ছিল এই বিস্ফোরণের খুব স্পষ্টতই অনুমেয়। একটা বিরতি নেব, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নয়াদিল্লিতে এই বিস্ফোরণের ঘটনা, গাড়ির ভেতর এক্সপ্লোসিভ, আর সেই ঘটনায় এখনো অবধি একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইলমাজ রয়েছেন। ইলমাজ, সরকারি সূত্রে কি এই মৃত্যুর খবর কনফার্ম করা হচ্ছে? দেখো, একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যদিও অসমর্থিত সূত্র এই সংখ্যাকে আরও অনেক বেশি বলে দাবি করছে। একাধিক অসমর্থিত সূত্র প্রায় 8 থেকে 9 জনের মৃত্যুর খবর দিচ্ছে, কিন্তু সরকারিভাবে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দিল্লি পুলিশের তরফ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং সেই অ্যাডভাইজারিটাই তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো। দিল্লি পুলিশের সূত্র থেকে যে অ্যাডভাইজারি যাওয়া হয়েছে তাতে দিল্লি পুলিশ স্ট্রেট বলে দিয়েছে যে ইনজিওর্ড যারা তাদেরকে LNJP লাজপত নগর জন পরিষেবা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এন্টায়ার এরিয়া হ্যাজ বিন কর্ডনড অফ, কিংবা গোটা এলাকাকে একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড, ফরেন্সিক টিম এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। যেটা দিল্লি পুলিশ বলে দিচ্ছে স্পষ্টভাবে, এটাকে এই মুহূর্তে টেরার অ্যাটাক কিংবা টেরার অ্যাটাকের সঙ্গে লিঙ্ক করা উচিত হবে না। এটা CNG ব্লাস্ট নাকি এক্সপ্লোসিভ ব্লাস্ট
যতক্ষণ না খতিয়ে দেখে সরকারি সূত্রে কোনো রকম বক্তব্য আসে, দিল্লি পুলিশ এটা নিয়ে কিচ্ছু বলছে না। দিল্লি পুলিশ স্ট্রেট বলছে কান্ট সে ওয়েদার সিএনজি ব্লাস্ট, এবং দিল্লি পুলিশরা লাস্টে বলছে ডু নট স্পেকুলেট এনিথিং অ্যাজ অফ নাও। ঘটনাস্থল থেকে আরও একাধিক বক্তব্য আসছে, সরাসরি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। দেবারতী खड़े हो गए यहाँ पे, हमने देखा सबसे पहले हमने फेफड़ा देखा, वहाँ पड़ा, हमने लगा कि ऐसी होगा। फिर हमने सर को यहाँ पे SHO को बताया हमने कि यहाँ पे सर ये गोश्त पड़ा हुआ है यहाँ पर। उसके बाद हमें लगा कि ऐसी होगा गोश्त, लेकिन उसके बाद फिर हमने हाथ देखा, हम तो खुद शॉक्ड हो गए कि मतलब बयान नहीं कर सकते इस चीज़ को। বোঝানোই সম্ভব নয়, বয়ান नहीं कर सकते, বোঝানোই সম্ভব নয়, কারণ ওই সময় যে আতঙ্ক ওই এলাকার মানুষকে গ্রাস করেছে সেটা সত্যি কাউকে বোঝানোর কথা নয়। যে ভয়াবহতা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যদিও ইলমাস যে কথা বলছেন যে এখনো পর্যন্ত এইটি হচ্ছে অসমর্থিত সূত্রে খবর যে একজনের মৃত্যু হয়েছে, ঘটনাস্থলে ফরেন্সিক পৌঁছেছে, যতক্ষণ না এইটা নিয়ে কোনো রকম সরকারি মন্তব্য সামনে আসছে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট নয়। এবং দিল্লি পুলিশের তরফ থেকে যে অ্যাডভাইসারি জারি করা হয়েছে সেখানে তারা স্পষ্ট বলছেন যে টেরর অ্যাটাক এটাকে এখনই বলছি না। সুভাষিস দা, এত ক্যালাস গভর্নমেন্ট আমরা পূর্বে কোনোদিনও দেখিনি। যত একটা সব বিজেপির সময়, এটা দুঃখজনক। এখন ভারতবর্ষে কতটা অসুরক্ষিত হাতে মানে রয়েছে কল্পনা করা যায় না। নাহলে তোমার প্রাসঙ্গিক প্রশ্নটা ছিল যে ঢুকলো কী করে। আমরা সারা ভারতবাসীরাই প্রশ্ন করেছিলাম যখন পহেলগামের ঘটনা হলো যে নিশ্চিন্তে ঢুকলো কী করে অত কিলোমিটার পথ এবং বেরিয়ে গেল কী করে। আজকেও এক্সপ্লোসিভ নিয়ে, যদি এটা এক্সপ্লোসিভ থেকে থাকে, সিএনজি বাস না হয়, তাহলে ঢুকলো কী করে। বলছে যে রাইফেল সিজ করেছে, তাহলে নিশ্চিতভাবে সিএনজি বাস করেনি, রাইফেল ছিল, ডিটোনেটর ছিল, তাহলে ঢুকলো কী করে। তাহলে অত হাই অ্যালার্ট জোনে প্রথম কথা সব ভিআইপিদের বাস হলো দিল্লিতে, তাহলে সেই ঘটনাটা ঘটলো, ঘটতে দেওয়া হলো নাকি ইন্টারসেপ্ট করলো না কেন, নাকি ঠিক বিহার নির্বাচনের আগে এই ঘটনাটা ঘটতে দেওয়া হলো কেন? এই প্রশ্নটা তুলছি। যতবার ঘটনা ঘটেছে নির্বাচনের আগে ঘটেছে, এইটা আমরা খুব দুঃখ পাচ্ছি ভারত এবং শঙ্কিত ভারতবাসী হয়ে যে একটা দল একটা ব্যাখ্যাটা খুব সরলীকৃত হয়ে যাবে। মানে যদি আপনি ইলেকশনের আগে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে, এইটাকে যদি আপনি এখানে মানে এমফাসাইজ করতে চান, এমফাসাইজ করব এই কারণে আমরা দেখেছি, তাই তাহলে তো বিষয়টা খুব সরলীকৃত হয়ে গেল। এই আজকে দেখা যাবে। আমি আসবে একটু তাপসদার ব্যাখ্যাটা খুব ছোট করে নিয়ে একটা ব্রেকে যেতে হবে। তাপসদা কিভাবে দেখছেন? না, আমি পরিষ্কার বলতে চাই, প্রথমে হচ্ছে তুমি যেটা দুটো গাড়ির কথা বলছো, তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে 3টে থেকে 4টা গাড়িতে বিস্ফোরণ হয়েছে। না, দুটো গাড়িতে এখনো অবধি যা জানতে পেরেছি, তাপসদা আরেকবার জানিয়ে রাখি, এখনো অবধি দুটো গাড়িতে বিস্ফোরণের খবর পাচ্ছি, সেখান থেকে আগুন এমন ভাবে ছড়ায় যে বাকি গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। এটা এখনো অবধি খবর, তবে কনফার্ম হতে সময় লাগবে। হ্যাঁ, ঠিক আছে শোনো, যেটা আজকে যে অপারেশনটা গোটা দেশ জুড়ে হরিয়ানা এবং গুজরাট পর্যন্ত চালানো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সব জায়গায় আরো অনেক বেশি অ্যালার্ট থাকা দরকার ছিল। এবং এই কথাটা তো আমরা রাজনীতি না করে বলতে পারি যে গোয়েন্দা ব্যর্থতার কথা। গোয়েন্দা ব্যর্থতাটা তো স্বীকার করতে হবে। সেখানে দাঁড়িয়ে গোটা দেশের নিরাপত্তা আজকে প্রশ্নের মুখে। গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা কোন জায়গায় গেছে? দিল্লির লালকেল্লার মতো জায়গায়, যেটা গোটা বছরের জন্য হাই সিকিউরিটি অ্যালার্ট জোন, যেটা দিল্লির মতো জায়গায় যদি এই বিস্ফোরণ হয়, এখানে কাঁটাতারের বেড়ার গল্প কে করছিলেন, এইসব করার দরকার নেই। এখন মূল ঘটনার যে নিরাপত্তার ব্যর্থতা এবং আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা, কয়েকদিন আগে পহেলগাঁও ঘটনা দেখেছি, সেখানেও কয়েক মাইল হেঁটে এসে ওই ধরনের একটা হত্যালীলা চালানো হয়েছে। তারপরে আজকে এই ঘটনা ঘটলো। এগুলোকে তো সহজ সরল করে দেখা যাবে না। যেটা দিল্লি পুলিশ যে প্রোটোকলের কথা বলছে, এটা স্বাভাবিক। যে কোনো জায়গায় বিস্ফোরণ হলে সঙ্গে সঙ্গে ফরেনসিক টিম যাবে, ডগ স্কোয়াড যাবে, ফায়ার ব্রিগেড যাবে, এগুলো কোনো নতুন কথা নয়। এইসব গল্প বলে নজর ঘোরালে হবে না, ব্যর্থতার দিকটাকে আমাদের দেখতে হবে। আর এইরকম এত বড় একটা ভয়ঙ্কর বিস্ফোরণে সেখানে সমস্ত মানুষ অক্ষত থাকবে, এটা ভাববাদী প্রত্যাশা। আমরা চাই একজনের মৃত্যু না হোক, কিন্তু একজনের মৃত্যু এলো, এরপরে কি দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে। তারপর আমি এখানে একটু বিরত করব, সবাইকে সঙ্গে থাকার অনুরোধ করব। এটা নিয়ে ডেফিনেটলি কথা হবে, কিন্তু একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আবারও খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের খবর, সেই খবরে নজর রেখেছে অসমর্থিত সূত্রে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দিল্লি পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে অ্যাডভাইসারি জারি করা হয়েছে এবং যেখানে এটা বলা হচ্ছে যে এই মুহূর্তে এটাকে টেরর অ্যাটাক ভাবার কারণ তৈরি হয়নি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি দিল্লি থেকে সরাসরি রয়েছেন, আপডেট নেব ইন্দ্রাণীর কাছ থেকে। ইন্দ্রাণী,
দেখো দেবারতী, ভয়ঙ্কর ঘটনা। দীর্ঘদিন পরে কিন্তু দিল্লিবাসী এরকম একটা ভয়ঙ্কর বিস্ফোরণের সম্মুখীন হলো। লালকেল্লার যে পুলিশ চৌকি ঠিক তার থেকে 25 মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে, লালকেল্লার যে মেট্রো স্টেশন তার 1 নম্বর গেটের সামনে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বেশ কিছু মানুষ আহত হয়েছেন, তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেটা সব থেকে বড় ঘটনা, যে ধরনের একটা ঘটনা ঘটলো, যে ভয়ঙ্করভাবে বিস্ফোরণ হলো, এবং ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যেই এনএসজি এবং এনএসএর কমান্ডোরা পৌঁছে গিয়েছেন। তারা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন যে এটা আদৌ বিস্ফোরণ নাকি সিএনজি বিস্ফোরণ, অর্থাৎ কোনো বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে এটাকে বিস্ফোরণ ঘটানো হয়েছে নাকি বাইরে থেকে নাকি সিএনজির মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে পুরো দিল্লি জুড়ে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, পুরো দিল্লি জুড়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হলো, অর্থাৎ প্রত্যেকটা মেট্রো স্টেশন। ইন্দ্রাণী, আমি একটু বিরত করি তোমাকে। মৃত্যু হয়েছে 8 জনের মৃত্যুর খবর কনফার্ম করা হচ্ছে এই মুহূর্তে, কিন্তু আবারও বলছি এটা অসমর্থিত সূত্রে খবর। 14 জন আহত, দিল্লি বিস্ফোরণে 8 জনের মৃত্যু এবং 14 জন আহত। ইলমাজ রয়েছেন। ইলমাজ, আরেকবার একটু যাবো তোমার কাছে এবং আপডেট চাইবো। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মৃতের সংখ্যা 8, আহতর সংখ্যা 14। এই সংখ্যা আরও বাড়তে পারে। দিল্লি পুলিশের যিনি পিআরও, তিনি এখনো পর্যন্ত হতাহতের কোনো ফাইনাল ফিগার্স দেননি। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, 8 feared dead, injured 14 and these figures may rise। এই নাম্বারগুলো আরও বাড়তে পারে, এই সংখ্যাগুলো আরও বাড়তে পারে। এই মুহূর্তে সেখানে এনএসজি কমান্ডোস পৌঁছে গিয়েছে, এনএসজি টিম পৌঁছে গিয়েছে, স্নিফার ডগ, ফরেন্সিক রয়েছে, এনআইএ পৌঁছে গিয়েছে। অবভিয়াসলি ইটস নট আ সিএনজি ব্লাস্ট। সিএনজি ব্লাস্ট এটা নয়। এনএসজি কমান্ডোস সিএনজি ব্লাস্টে যায় না। যখন এনএসজি কমান্ডোস ডিপ্লয় হয়েছে, তার মানে এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সম্ভাব্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। টেরর প্লটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবারও বলছি, উড়িয়ে দেওয়া যায় না। এই মুহূর্তে সেখানে এনএসজি কমান্ডোস ডিপ্লয়েড হয়েছে, এনআইএ ফরেন্সিক্স সেখানে পৌঁছে গিয়েছে, স্নিফার ডগ, বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা 8 এবং আহতের সংখ্যা 14। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই সংখ্যা বাড়তে পারে। দেবারতী, ইলমাজ সঙ্গে থাকো। আমি আরেকবার একটু সিদ্ধার্থ বাবুর কাছে আসবো। এখানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, আহতের সংখ্যাও বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা ইলমাজ ব্যাখ্যা দিচ্ছেন সিদ্ধার্থ বাবু, সেখান থেকে স্পষ্ট যে সম্ভাবনা, আবারও বলছি, সম্ভাবনা রয়েই যাচ্ছে টেরর অ্যাটাকের। কিভাবে দেখছেন? দেখুন, মৃত্যুটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই মুহূর্তে আমরা সমবেদনা প্রকাশ করছি। এটা আগে জানতে হবে ঘটনাটা কোন দিকে যাচ্ছে এবং কিভাবে হয়েছে। টোটাল ব্যাপারটা না জেনে শুনে আমরা হইচই করাটা, এটাও তো ঠিক না। দেখুন, এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। যদি বিজেপির মুখপাত্রের কথা মতন আমরা তর্কের খাতিরে ধরেই নিই যে ভারতবর্ষের পূর্ব দিকের কোনো বর্ডার থেকে কেউ ঢুকে থাকতে পারে, তাহলে দিল্লি এমন একটা প্রদেশ যেটা চতুর্দিকে সারাউন্ডেড বাই মোস্টলি বিজেপি রুলড স্টেট। তাহলে সে উত্তরপ্রদেশটা পেরিয়ে গেল কি করে? তাহলে সে হরিয়ানাটা পেরিয়ে গেল কি করে? আসলে আজকে এই সময় আমাদের প্রথম কথা হচ্ছে, রাজনীতি না করে আমরা বিজেপিকে এবং বিজেপির ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে রাস্তায় নামুন, রাস্তায় নেমে দিল্লিবাসীকে আশ্বস্ত করুন এবং নিরাপত্তা আরও জোরদার করুন। রাজনীতি না হয় পরে হবে। আপনি আপনার ওই 1200 কোটি টাকার পার্টি অফিস থেকে যদি ওখানে এখন থেকে থাকেন, দয়া করে আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি একটু রাস্তায় নেমে লোককে সাহস দিন, কারণ লোকেদের ভীত সন্ত্রস্ত মুখগুলো আমরা দেখছি। এবং লালকেল্লা থেকে শুরু করে ভারতের পার্লামেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আক্রমণ কেন বিজেপি সরকারের যখন ক্ষমতায় থাকে তখনই হয়। এর জবাব কিন্তু ভারতবাসী আজ নয় কাল বিজেপির কাছ থেকে চাইবেই চাইবে। এর থেকে এদের পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কোনো রকম উপায় নেই। কোনো কাঁটা তারের কথা বলে এই ব্যর্থতা, এই ইন্টেলিজেন্স ফেলিওর। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই, লালকেল্লাটাও এমন একটা জায়গায়, আপনি আমি সবাই জানি, এটা কিন্তু কোনো দিল্লির বর্ডার এরিয়া না। আমি কি বলছি ভালো করে বুঝুন। যদি একটা ইনফরমেশন, লাস্ট একটা ইনফরমেশন দিয়ে নিয়ে আমি আসছি আবার আপনার কাছে। 8 জনের মৃত্যুর খবর বলছিলাম, পাশাপাশি 14 জনের আহত হওয়ার খবর বলেছিলাম। এখানে আপডেট আসছে 15 জন আহত হয়েছেন। এই ঘটনায় 15 জন আহত হয়েছেন, যেটা ইলমাজ কিছুক্ষণ আগে বলছিল যে এই সংখ্যা বাড়তে পারে, এই আশঙ্কা রয়েছে। মৃতের সংখ্যাও বাড়ার আশঙ্কা রয়েছে। 14 থেকে 15 আহতের সংখ্যা, মৃতের সংখ্যা 8।
দেখুন, আমিও 1.5 বছর দিল্লিতে ছিলাম, ডাক্তারি পড়ার পরে কাজ করেছিলাম রেজিস্ট্রার হিসেবে। আপনি যদি দক্ষিণ দিল্লি থেকে আসেন, একটু ইলমাজের কাছ থেকে আপডেটটা নিয়ে নেব। ইলমাজ, দেখো এই মৃতের সংখ্যা এবং বাকি যে আহতের সংখ্যা এটা আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এটা সিএনজি ব্লাস্টের মতো তো দেখাচ্ছে না, ইট লুকস লাইক আ প্রবাবল টেরর প্লট, কিন্তু এখনও আমরা জানি না। এই মুহূর্তে আমাদের কাছে যেটা যে লাস্ট খবর আসছে, ভেরি শকিং ভিজুয়ালস আসছে ওখান থেকে। এই ঘটনা ঘটার পর সেখানে লালকেল্লার কাছে ঘটনা ঘটার পর ডেপুটি চিফ ফায়ার অফিসার AK মালিক তিনি বলছেন, আমরা খবর পেয়েছি যে চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তিনি কি বলছেন আমরা সরাসরি শোনাবো। দেবারতী। और 7:29 पर आग पूरी तरह हमने बुझा दी थी। अभी तक हमारे पास कैजुअलिटी की सूचना नहीं है, संभावना है कि कैजुअलिटी हैं इसमें। अभी हम पुलिस के साथ जो है कम्युनिकेशन कर रहे हैं इस मामले में, जिससे कि हमें एग्जैक्ट फिगर मिल सके। अभी तक हमारे पास कोई फिगर एग्जैक्ट नहीं है। तो एग्जैक्टली कितनी गाड़ियां अभी भी वहाँ पर आपकी मौजूद है? अभी सारी गाड़ियां वहीं मौजूद हैं, टीम सारी वहीं पर है। हमने विड्रॉ नहीं किया है अभी, क्योंकि वो लोग जो अगर कोई इंजरी है तो उसकी जो है कैजुअलिटी अगर कोई है तो उसकी जो है इन्फॉर्मेशन कलेक्ट करने की कोशिश कर रहे हैं। इसके पीछे की का रीजन क्या समझ में आ रहा है सर? देखिए, ये आग कैसे लगी, एक्सप्लोजन हुआ, ये कैसे हुआ, ये सब आप पुलिस से पूछिएगा, पुलिस इस बारे में आपको ज्यादा पता करेगी। तो सर आगे की अभी तैयारियां पूरी है, अगर यहाँ पर दोबारा से कुछ ऐसी चीजें होती हैं तो? भगवान ना करे ऐसी चीज दोबारा हो। कैजुअलिटी सुरक्षा के नजरिए से कितने हैं उसका आंकड़ा क्या अभी आया है सर? इंजर्ड कितने हैं, कितनी कैजुअलिटीज है वो आंकड़ा आया है अभी सर? अभी तक क्या हालात हैं यहाँ के? पुलिस के आला अधिकारी अब मौके पर पहुँच रहे हैं, तमाम सब। सर फिर भी यहाँ पे कितनी कैजुअलिटीज हैं, क्या सिचुएशन? एक मिनट आप लोग আরেকবার একটু আসবো তোমার কাছে, একটু জানার চেষ্টা করবো যে লাস্ট কটা ইঞ্জিন কাজ করেছে বা করছে। ইলমাজ, লাস্ট কটা ইঞ্জিন কাজ করছে? দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ঘটনাস্থলে প্রায় দমকলের 6 থেকে 7টি ইঞ্জিন সেখানে রয়েছে এবং এই মুহূর্তে নাম্বার অফ ডেড 8 এবং নাম্বার অফ ইনজিওর্ড 14। এখনো পর্যন্ত দিল্লি পুলিশের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি। এভরিবডি ইজ ওয়াচিং দিস ভেরি ক্লোজলি। দেবারতী। দেশ ইলমাজ, আমি সঙ্গে থাকার অনুরোধ করবো। আমি কৌশিকদার কাছে আরেকবার একটু আসবো। কৌশিকদা, খুব ছোট করে একটা বিষয় জানতে চাইবো। পহেলগাঁও হামলার পরে যে টিম গঠন করা হয়েছিল গোটা বিশ্ব জুড়ে, সেই টিম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে টিম গঠন করা হয়েছিল, সাংসদরা ছিলেন সেখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আমার খুব মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে, উনি কিন্তু বলেছিলেন কাশ্মীরে আপনারা বেশি করে আসুন, কারণ আমরা জয় করবই, একদিন এই টেররিজমকে আমরা আটকাবো। আমি জানি না এখনো অবধি এই ঘটনার সঙ্গে টেররিজমের কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু রাজনীতিটা দূরে সরিয়ে সেদিন যে বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা দেখেছিলাম বা শুনেছিলাম, সেটা কি আজকে এক্সপেক্টেড নয়? একদম, সেটা আজকে এক্সপেক্টেড বলেই আপনি আমার লাস্ট বক্তব্যটা শুনুন। আমি বললাম রাজনীতিকে দূরে সরিয়ে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় নামুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন, রিক্লেম পাক অকুপাইড কাশ্মীর, আমরা তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। সন্ত্রাসবাদের প্রশ্নে তৃণমূল কংগ্রেস সর্বদা ভারত সরকারের পাশে অটলভাবে দাঁড়িয়ে থাকবে, এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত করে দেশবাসীকে বলতে পারি। যার জন্য আমরা বলছি যে রাস্তায় নেমে মানুষকে এই বিপদের সময় ভরসা দিন, আতঙ্কিত মুখগুলোর পাশে এসে একটুখানি দাঁড়ান। এই কথাটাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলছি। অ্যাট দ্য সেম টাইম এটাও বলছি যে আপনারা অনুপ্রবেশের যে বস্তা পচা কথাগুলো বলেন, আজকে দিল্লিতে তারা আসছে। দাদা আমি আসছি, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখুন। हमने तो यही देखा कि कितने बजे घटना घटी? 7 बजते फुटे 7 में बम फट गया। मैं अपना दुकान वहीं पे था, मेरा दुकान। कितनी गाड़ियां चपेट में आई यहाँ इसके? 2 बस जल गया है। 2 बस भी? बड़ी घटना को अंजाम। সম্ভাবনা তৈরি হচ্ছে টেরর অ্যাটাক হলেও হতে পারে। সুভাষিস দা, না, ঘটনা যেটা হচ্ছে যে দিল্লিটা
যদিও দিল্লিতে স্টেট একটা ইসে আছে, একটা চিফ মিনিস্টার আছে, কিন্তু দিল্লি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল করে হলো বা দেখাশোনা করা হলো স্বরাষ্ট্র দপ্তর। খুব স্বাভাবিক কারণে যেহেতু সমস্ত ভিআইপিসদের বাস ওখানে, সমস্ত এমপি এমএলএ মন্ত্রী সব ওখানে থাকে, সুতরাং এই জায়গাটা খুব ফর্টিফাইড রাখাই উচিত ছিল। কিন্তু এই জায়গাটা রাখেনি কেন, হয়তো আগামী দিনে তদন্ত করলে বোঝা যাবে যে কী ঘটনাটা ঘটেছে। এর আগে এরপরে আমি কিছু বলবো না, শুধু একটি বলছি, যারা মারা গেছে তারা আমাদেরই পরিজন, আমাদের সহনাগরিক, তারা হয়তো দিল্লিতে থাকে। কিন্তু আমি খুব ব্যথিত চিত্তে বলছি, এই ধরনের গভর্নমেন্ট থাকলে দিস উইল টেক প্লেস সেভারাল টাইমস। আমি বলে দিচ্ছি বারবার এই ঘটনাগুলো ঘটবে এবং সেটা ঘটানো আমি জানি না, স্টিল আই ডাউট ওয়েদার দিস হ্যাজ বিন মানে গভর্নমেন্ট মেড একটা টেরোরিজম না, আমি বুঝতে পারছি না যে এটা কি গভর্নমেন্ট করে তৈরি করলো। নাহলে ঠিক ইলেকশনের আগে এটা বলতে খুব খারাপ লাগছে, এইখানে বলার সময় না, আমি জানি খুব ইনসেন্সিবল লাগতে পারে দর্শকদের, কিন্তু আমি বলছি ঠিক বিহারের ইলেকশন কালকে, আজকে এই ধরনের, তাও ঠিক লালকেল্লার সামনে, অন্য জায়গায় না, একটা হার্ট অফ দি সিটিতে ঘটনা ঘটছে, অথচ কোনো পুলিশ ইসে নেই, কি বলবো, ইন্টেলিজেন্স এত বড় ফেলিয়ার ভাবা যায় না দেবার, তাও দিল্লির মতন জায়গাতে। আরেকবার একটু আপডেট জানাবো আপনাদের। 8 জনের মৃত্যুর খবর জানিয়েছিলাম 15 জন আহত, 24 আহতের সংখ্যা আরো বাড়লো, 24 জন আহত হয়েছেন দিল্লিতে বিস্ফোরণের ঘটনা, যেখানে একেবারে চোখের পলক ফেলার মধ্যেই কিন্তু এই সংখ্যা ক্রমশ বাড়ছে। তাহলে এখানে কি যে কথা সম্ভাব্য হিসেবে আমরা বলছি, বা যে বিষয়টা নিয়ে আমরা বলছি যে সম্ভাবনার কথা, কত বড় বিস্ফোরণ হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে? 8 জনের মৃত্যু এবং 24 জন আহত, এই সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা থাকছে। আমি একটু সিদ্ধার্থ বাবুর কাছে আসবো। সিদ্ধার্থ বাবু, এর আগে যতগুলো, এটা একদম যখন সুভাষিস দা বক্তব্য শুরু করছিলেন বলেছেন যে বিজেপির আমলে সব থেকে বেশি হামলার ঘটনা ঘটেছে, ইন্টেলিজেন্স ফেলিওরের অভিযোগ এই প্রত্যেকটা ঘটনার পরে বিরোধীরা করেছেন। এই ঘটনা মানে আমি জানি না আগামী দিনে, আমি আবার বলছি সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে আমরা আলোচনা করছি, যদি এটা টেরর অ্যাটাক হয়ে থাকে তাহলে আবারও তো এই তথ্য সামনে আনবে বিরোধীরা। দেখুন, এই যে বারবার যে কথা বলা হচ্ছে, আজকের যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কোনো রাজনীতি নয়, কোনো রাজনীতি, অথচ রাজনীতির প্রাসঙ্গিক আলোচনাগুলো করাই হচ্ছে। দেখুন, এর আগে আমার সরকার চলছে, মনে করুন আজকের 11-12 বছর আমার সরকার চলছে। আচ্ছা, এর আগে কি ধরনের ঘটনা ঘটেনি? আজকে বলতে পারবেন? ফাঁসি হয়েছে, আজমল কাসেমের ফাঁসি হয়েছে না, ঘটনা ঘটেছে, দাঁড়ান, ঘটনা ঘটেছে তো। তাহলে সেই ধরনের ঘটনা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, শুধু বাইরে জঙ্গি আছে, জঙ্গি কিভাবে এসেছে সেটাও একটা রাস্তা, কোন রাস্তা দিয়ে, কাঁটাতার দিয়ে এসেছে কি জলপথ দিয়ে এসেছে, সেটা তো ব্যাপারটা। আমি সিদ্ধার্থ বাবু একটা প্রশ্ন করি, আপনার সময় আমি কিন্তু আপনার সময় নিয়ে গুলি করছে, ভিডিও করছে, তারপর সময় কিন্তু আমি বলিনি। আমি একটা কথা বলতে চাইছি, আজকে আপনি যেটা বলতে চাইছেন, আমি বলতে চাইছি আপনার দেশের মধ্যে এখানেই তো জঙ্গি লুকিয়ে আছে, সেই জঙ্গিগুলো তো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে, তাহলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? তার মানে উনি কি বলতে চান? দাদা আসবো প্লিজ, একটু সিদ্ধার্থ বাবু শেষ করে দিন, আমি আসবো। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা রাজ্যের একটা দায়ভার আছে, তারা তাদের দায়ভারটাকে ঝেড়ে নামিয়ে দেবে, এটা তো নয়। এইটার দায়ভার কার? এটা কোথা থেকে, এটার দায়ভার কার? আগে জানতে দিন কোথা থেকে কি হয়েছে না হয়েছে, কোথাকার জঙ্গি, না কোথায় হয়েছে? এ তো দিল্লিতে লালকেল্লার সামনে হয়েছে। আরে কোথায় হয়েছে? তো আপনার চোখের সামনে দিল্লির লালকেল্লায় হয়েছে, দিল্লির লালকেল্লা। আচ্ছা, লালকেল্লার সামনে সুরক্ষা কি পশ্চিমবঙ্গ পুলিশ দেবে? বলুন, আমরা দায়িত্ব নিয়ে নিচ্ছি, অনেক বেটার করবো আপনাদের থেকে, বলে দিন, স্বীকার করুন সেটা। তাহলে লালকেল্লা, দাদা লালকেল্লার সামনে সুরক্ষা কে দেবে? যাওয়ার স্বপ্ন দেখে কে দেবে? লালকেল্লার সামনে দেওয়ার স্বপ্ন কে দেবে? বলুন না, রেভিনিউ আদায় করবে আর ওখানে করবে না। সব দেখুন, দিল্লি যাওয়ার স্বপ্ন দেখা ভুলে গেল। তাহলে বলুন লালকেল্লার সামনে
সুরক্ষাটা কে দেবে? লালকেল্লার সামনে সুরক্ষা দেবে ওই ওখানে লালকেল্লায় কোথায় দিতে পারলো? কে দেবে? জঙ্গি লড়ি করে থাকলো কেন ওখানে ইন্টারসেপ্ট করা হয়নি? এটা সেই তার আশেপাশে জঙ্গি লুকিয়ে আছে কিনা সেটা ধরবে তো দিল্লি পুলিশ। অবশ্যই ধরবে। একটু প্লিজ একটু আবার একটা বিরতির সময় হয়ে গেছে, খুব দ্রুত একটা বিরতি নেব। তাপসদা রয়েছেন, তাপসদার কাছেও যাবো, একটা বিরতি নিই। আরেকবার একটু জানিয়ে রাখি 24 জন আহত হয়েছেন, 8 জনের মৃত্যু। আপডেট এখনো পর্যন্ত এটাই আসছে। খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বিস্ফোরণে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু, 24 জন আহত। আপডেট একটু জানিয়ে রাখবো আপনাদের। পাশাপাশি ডিআইজি সিআরপিএফ কি বলছেন দেখুন। पहले हमको देखने दीजिए, आप अभी मत, इट्स टू अर्ली टू से एनीथिंग, बाद में बताएंगे आपको, है ना। इट्स टू अर्ली टू से एनीथिंग, बट फिर भी कितनी कैजुअलिटी हुई है सर? किशोर सर, कितनी कैजुअलिटी हुई है? कुछ बेसिक आप इतना जो अफवाह ना हुए। अभी कुछ नहीं है। अभी आई एम जस्ट गोइंग टू द साइट, यू पीपल आर इन बिटवीन, आई डोंट हैव एनी आइडिया कितना इंजरी। अरे भाई नहीं सर, क्या हुआ आज से, क्या हुआ सर? एक मिनट प्लीज, ठीक है थोड़ा स्पीड इतना। তাপসদার কাছে যাব সরাসরি। তাপসদা, এখনো পর্যন্ত যা যা খবর পাওয়া যাচ্ছে তাতে 8 জনের মৃত্যু, 24 জন আহত এবং সম্ভাবনা, আমি আবার বলবো, সম্ভাবনা তৈরি হচ্ছে জঙ্গি হামলার। কিভাবে দেখছেন এই ঘটনাকে এবং এখনো অবধি কি মূল্যায়ন? হ্যাঁ, এখনো অবধি দেখো, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়বে, না বাড়লে আমরা খুশি হতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুরুতে যেটা খুবই খারাপ লাগছে, বাংলায় কোনো বিস্ফোরণ হলে সঙ্গে সঙ্গে কালী পূজার পটকা মজুদ ছিল, তার ফর্মুলা মুখ্যমন্ত্রী সহ এখানকার পুলিশ নিয়ে আসে। আর দিল্লিতে দ্রুত বিস্ফোরণের সাথে সাথে তদন্তের কিছুই হলো না, এখন আগুন নেভানোর কাজ চলছে। সবেমাত্র ফরেনসিক ডিপার্টমেন্টের আধিকারিকরা গেছেন, সিএনজি শব্দটা ভাসিয়ে দেওয়া হলো। এবার এটাই বিজেপি লিডাররা এস্টাবলিশ করার চেষ্টা করবেন এটা সিএনজি থেকে হয়েছে। তো একটা কথা আমাদের ভাবা দরকার যে একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে, তার কিন্তু কোনো রিপোর্ট বেরোচ্ছে না। পুলওয়ামার রিপোর্ট এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর প্রকাশ করেনি। কবেকার ঘটনা, এতজন 42 জন জওয়ান মারা গেল, তার রিপোর্ট এখনো আমরা পেলাম না। আমরা যেটা পহেলগাঁওয়ের ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কারণ কি আমরা জানতে পারলাম না। যতটুকু মিডিয়া তদন্ত হয়েছে আর যেটুকু হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে আজকে এই যে সমস্ত ঘটনার নজরটাকে ঘুরিয়ে দেওয়া, প্রকৃত তদন্ত করে বের করে আনতে হবে। আর এখানে বিজেপির প্রতিনিধি যিনি বললেন যে টেরোরিস্টরা দেশের মধ্যেই আছে, এ দায় কার? টেরোরিস্টরা যদি দেশের মধ্যে লুকিয়ে থাকে, এ দায়ভারটা কাকে নিতে হবে? এটা তো বুঝতে হবে যে আমাদের গোয়েন্দা ব্যর্থতার কারণে টেরোরিস্টরা এখানে থাকছে, এখানে থেকে হামলা করছে। এই ধরনের বিস্ফোরণ কেন হবে? কেন সিএনজি শব্দ আসবে না? কালকে একটু পরেই তোমাকে বলতে হবে যে এটা কোনো না কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা করা হচ্ছে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় টেরোরিস্টরা বারবার থ্রেট করছে। আর দিল্লির মতো জায়গায়, আমি একটু আগে যেটা বললাম, গোটা দেশে যখন এই ধরনের বড় অপারেশন চালানো হয়, তখন এই ধরনের জায়গাগুলোকে এগুলোতে অনেক বেশি নজরদারির মধ্যে রাখতে হয়। সেখানে কেন হলো না? আপনার এই যে অভিযোগ আপনি করছেন, আমি ডেফিনেটলি সিদ্ধার্থবাবুর কাছে যাবো। আর আপাতত আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিদ্ধার্থবাবু, আপনার কাছে একটু আসি। ইন্টেলিজেন্স ফেলিওরের তথ্য সামনে আসবে আবারও যদি এটা জঙ্গি হামলা হয়ে থাকে, বিরোধীরা কিন্তু সেইভাবেই কোমর বেঁধে নামবে। দেখুন, এখনো পর্যন্ত পরিষ্কার চিত্র আমাদের কাছে নেই। আমি বারবার একটা কথা বলতে চাইছি, দেখুন, মুক্তাঞ্চল কিছু রাজ্য আছে, যেমন তার মধ্যে পশ্চিমবাংলা, এটা হচ্ছে একদম টেররিস্টদের মুক্তাঞ্চল একটা জায়গা। এছাড়া ঝাড়খণ্ড এ জায়গা আছে। তা এখন ঘটনাটা হলো, এই যে ঘটনাটা আমি আগেই বলেছি, এখন বলছি, রাজনীতির বাইরে দাঁড়িয়েও বলছি, যে এই মুহূর্তে সমবেদনা ছাড়া আমাদের কাছে কোনো ভাষা নেই। তবে এটা সত্যি, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। সমবেদনাই জানাতে হবে। না সমবেদনা করবে না, মানুষ মারা যাবে, জানান না। আমি বলছি তো, সমবেদনা সবাই জানাবো। আচ্ছা, একটু আপডেট নিয়ে নেবো প্লিজ। একটু আমি আপডেট নিয়ে নেবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সত্যজিৎ, এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে, যেমন 8 জনের মৃত্যুর খবর যেমন এজেন্সি সূত্রে সামনে আসছে, একই সঙ্গে আহতের সংখ্যা বেড়ে 24 জন হয়েছে, যে তথ্য আপাতভাবে আসছে। এখানে দুটো বিষয় আসছে, যে লালকেল্লার যে গেট নাম্বার 1 এর সামনে যে বিস্ফোরণ ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ম্যাসিভ একটা
পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে, যদিও খুবই প্রাথমিক পর্যায়ে এটা এই ধরনের বড় বিস্ফোরণের পর। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ব্লাস্টের যে ম্যাগনিটিউড তার পরিপ্রেক্ষিতে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সাধারণ কোনো ব্লাস্টের কাজ নয়। এবার এর সঙ্গে আরডিএক্স এর যোগ রয়েছে কিনা, অন্য হাই এক্সপ্লোশনের যোগ আছে কিনা সেটা তো বিশেষজ্ঞরা অবশ্যই বলবেন, ফরেন্সিক এক্সপার্টরা বলবেন। কিন্তু অনেকগুলো তথ্য সামনে আসছে যে কদিন আগে আমরা দেখেছি গুজরাট থেকে আরডিএক্স সমেত 3 জন আইসিস জঙ্গিকে গ্রেপ্তার করে গুজরাট এটিএস। তখনই ভারতকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এরকম ধামাকায় ভারতকে কাঁপানো হবে। তার পরিপ্রেক্ষিতে সেই হুমকির ফলাফল ঘটলো কিনা সেটাও গোয়েন্দারা বলবেন বা সেই ছবিটা পরিষ্কার হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা ঘটেছে তাতে বোঝা যাচ্ছে যে পাকিস্তান জুড়ে যে আইসিস মডিউল নতুন করে দাঁড়া বেঁধেছিল সেই মডিউলগুলোর এফেক্ট কিনা বা তাদের কোনো এজেন্টের মাধ্যমে স্লিপার সেলের মাধ্যমে গোটা বিষয়টা ঘটেছে কিনা তবে এখন প্রশ্ন হয়ে এই মুহূর্তে সামনে রয়েছে। উত্তর আসবে অবশ্যই প্রশাসনিক হাত ধরে বা পুলিশের তদন্তের বা এজেন্সি তদন্তের হাত ধরে। এবার হচ্ছে অনেক ধন্যবাদ সত্যজিৎ। কথা বলছিলাম, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। কৌশিকদা, খুব সংক্ষেপে যেটা জানতে চাইবো এখানে দাঁড়িয়ে, ন্যাশনাল সিকিউরিটি বারবার এটা নিয়ে কথা হয়েছে, বারবার এটা নিয়ে প্রশ্ন উঠেছে, ন্যাশনাল সিকিউরিটি বা নেশন প্রশ্নের মুখে। দেখুন, এইরকম ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটলে ন্যাশনাল সিকিউরিটি প্রশ্নের মুখে, এটা তো বলতেই হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে এটুকুনো নিশ্চিত করে বলবো যে সন্ত্রাসবাদ বিরোধী যে কোনো অভিযানে এবং জাতীয় সুরক্ষার প্রশ্নে আমরা সব সময় কেন্দ্রীয় সরকারের পাশেই থাকবো। আর একটা খুব ছোট কথা বলে দিই, পশ্চিমবঙ্গে যদি সন্ত্রাসবাদী কেউ থেকেই থাকে তাহলে সেটা হচ্ছে বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি। তারাই হচ্ছে পশ্চিমবঙ্গে বাঙালি বিরোধী সন্ত্রাস চালাচ্ছে, বাংলা ভাষা বিরোধী সন্ত্রাস চালাচ্ছে, তারা হচ্ছে বিজেপি। আজকের দিনটা অন্তত বিজেপিকে বলবো, দয়া করে দুঃখে এবং ব্যর্থতায় মাথাটা নিচু করে থাকুন। এটাই জনগণ আপনাদের থেকে দেখতে চাইছেন, এর বেশি আর কিছু চাইছে না জনগণ আপনাদের থেকে। পহেলগাঁওয়ের পর নরেন্দ্র মোদী সরকারকে আমরা সব অপোজিশন মিলে বলেছিলাম যে আপনি পাকিস্তানকে শিক্ষা দিন, আমরা সবাই আপনার সাথে আছি। কিন্তু হঠাৎ করে দেখলাম ট্রাম্প বন্ধ করলো, তারপরে T20 খেলা হচ্ছে। মানে এই ঘটনার জন্য কেউ মর্মাহত না, বিজেপির প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শোকাহত নয়। তারপরে T20 খেলতে পাঠাচ্ছে ভারতবর্ষের টিমকে পাকিস্তানের বিরুদ্ধে, এবং পাকিস্তানকে অল আউট অ্যাটাক করছে না, মাঝপথে অ্যাটাক ছেড়ে চলে আসছে। এখনো যেহেতু এই বিষয়টা স্পষ্ট নয় জঙ্গি হামলার ঘটনা নাকি অন্য কিছু এর পেছনে রয়েছে, ডেফিনেটলি সেটা নিয়ে কথা হবে আগামী সময়। কিন্তু আপাতত আমাদের যারা অতিথিরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দিল্লির এই খবরের দিকে আমাদের নজর থাকবে।